দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাত সাওম। প্রিয় দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটার প্রযোজিত নাটক নিমজ্জন। জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগী জীবন ও জুলাই স্মরণে শাহবাগ জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হচ্ছে ফটো সাংবাদিক জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী ফিরে দেখা জুলাই। প্রদর্শনী চলবে 31 জুলাই পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। ওই যে নাইমা আছে না, যার কাছে তুমি খ্যাত পাও, ওই আমার 50,000 টাকা দিচ্ছে তোমার এই খায়া হালাইতে। কি কোন আপনি? হ্যাঁ, আপনি কি কইছেন? একটা চটকানা দিচ্ছেন না? আমরা এই লেনের প্রফেশনাল, বুঝছো? জেনের টাকা আছে ওই নিয়ে আমরা আছি, বাকিটা তুমি বুঝিয়ে লিও। আচ্ছা, তুমি আমরা জানাইলে না কেন? আপনি মনে হয় জানেন না, আর না জানলে এখন যাই না রাখেন। তুমি যে আমার ভালোবাসো সেই কথাটার কথা বলছি, আমি সব জানি। মালতী সবই বলছে আমারে। মালতী আপনারা সব বলে দিচ্ছে? রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় সঙ্গীত শিল্পী আয়েশা মৌসুমী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তোমাকে পেয়ে বেশি ভালো লাগছে। অনেকদিন পর দেখা হলো, আসলে অনুষ্ঠান ছাড়া খুব একটা দেখাও হয় না, কথাও হয় না, তো অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আড্ডাটা হয়। একদম একদম। কেমন যাচ্ছে বলো, জীবনে এখন কি কি চলছে? জীবনটা খুব সুন্দর কাটছে আমার এখন, আলহামদুলিল্লাহ। গান নিয়েই আছি, এটাই সবচেয়ে ভালো লাগার বিষয়, কারণ যে জিনিসটা আমি সবচেয়ে পছন্দ করি ওইটাই আমার প্রফেশন। আর এখন আমি এই সাবজেক্টের ভেতরে আরো কি করা যায়, মানে এক্সপ্লোর করা যায়। হ্যাঁ, যেমন আমি তো শুধু গান গাই, মানে স্টেজ পারফর্ম করি বা রেকর্ডিং এ করি, প্লেব্যাক করি, এরকম। কিন্তু এখন আমার কাছে আরেকটা নতুন ব্যাপার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমি বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন ইভেন্ট, এগুলা কোঅর্ডিনেশনের সাথে যুক্ত হয়েছি, যেটা আমাকে একটা অন্যরকম আনন্দ দিচ্ছে। ধরো একটা শোতে গানের প্রোগ্রামই একটা অর্গানাইজ করা, এরকম অনেকটা কি হয়, একটা শোতে গেলাম, সব রেডি থাকলো, আমরা আর্টিস্টরা তো গিয়ে গানটা করি, কিন্তু সেটা একদম স্ক্র্যাচ থেকে যে শুরু করার ব্যাপারটা, স্পন্সর ম্যানেজ করা, ভেন্যু ম্যানেজ করা, কোন আর্টিস্ট থাকবে, কি হবে, কিভাবে আমরা ওয়েলকাম করব, ওয়েলকাম থেকে মানে এই হোস্টিং ব্যাপারটা, এইটা আমার কাছে মানে খুব ফ্যাসিনেটিং লাগছে। আচ্ছা, মানে হঠাৎ করে এই ধরনের কাজ তোমার ইন্টারেস্ট কেন তৈরি হলো? এইটা আসলে আমি কোনো প্ল্যান করি নাই, কেন কিভাবে করলাম, কিন্তু আমি এটা আমার একটা ফ্রেন্ডকে পুশ করতে গিয়েই মূলত হয়েছে। ও এত ফ্যান্টাস্টিক একজন সিঙ্গার, কিন্তু হয় না সংসারের চাপে অনেক সময় গানটার করে হয় না, যে হয়ে ওঠা হয় না। তো দেখলাম যে কেন করবে না, গান গাওয়া মানেই তো এমন না যে সুপারস্টার হইতে হবে, গাড়ি বাড়ি করতে হবে, ব্যাপারটা তা না। আমরা যারা গান শিখেছি ছোট থেকে, আমাদের কাছে একটা লাইন প্রপারলি গাইতে পারলেই না একটা অন্যরকম আনন্দ, যে একটা স্যাটিসফাইড ফিল হয়।
এটা কোনো মানে কিছু দিয়েই পরিমাপ করা যায় না। তো সেই ভাবনা থেকে ওকে আমি পুশ করতাম, প্রোগ্রাম কর, ও করবে না এটা ওইটা। তারপর ওকে পুশ করতে করতে আমি একটা প্রোগ্রাম বানাই ফেললাম, মানে আই ডোন্ট নো কিভাবে হলো, কিন্তু হয়ে গেল। বানাই ফেললাম আমি ব্যাপারটা। আচ্ছা তুই এটা আমরা প্ল্যান করতে করতে, তো সেটাই আমাদের প্রোগ্রাম হবে আগামী 7ই অগাস্ট। আচ্ছা। একটা চমৎকার প্রোগ্রাম হতে যাচ্ছে যাত্রা বিরতিতে। এই তো মানে কেমন লাগছে, মানে এই যে ব্যাপারটা ধরো Amazing. স্টেজে পারফর্ম করা এক ব্যাপার, আর স্টেজের পেছনের কাজগুলো করা এটা তো আসলে বিশাল বড় একটা এটা কাজ খুবই চমৎকার একটা, এবং চ্যালেঞ্জিং যারা এট এই দ্য যে সেম টাইম। প্রত্যেকটা ইভেন্টেরই লাইক এখনো চ্যানেলের এখানে ক্যামেরার পেছনে যারা আছে, লাইটের পেছনে যারা আছে, এই ব্যাপারটা আমি সবসময় ফিল করতাম যে আমি তো এখানে সব রেডি আছে, আমি গানটা গেয়ে চলে গেলাম, কিন্তু এরা যারা বানায় কিভাবে বোঝে যে এটা কখন কি creativity-র দরকার। মানে ক্রিয়েটিভিটিটাকে খেলার একটা চমৎকার জায়গা আসলে মঞ্চের আসলে। পেছনে। এই যে অন্যকে পুশ করতে গিয়ে নিজের কাজের সংখ্যা কি কমে যাচ্ছে? না, নিজের কাজের সংখ্যা কমে যাচ্ছে না। আমি জাস্ট 1 মাস আগেই, 1 মাসও হয়নি, ব্রাজিলের জন্য একটা গান করেছিলাম, আচ্ছা। সেটা ব্যাপক সাড়া পেয়েছে। হ্যাঁ, বাহ। একেবারে আনবিলিভেবল। আমি ভাবতেই পারিনি যে এই গানটা এত এত সাড়া রেসপন্স ফেলবে। পাবে। প্রচুর কাভারেজ, প্রচুর মানুষ এটা শেয়ার করেছে। আচ্ছা। আমি ব্রাজিলের ফ্যান, তো আমি ব্রাজিলের জন্য এই গানটা বানালাম। তো অনেক ব্রাজিল সমর্থক যারা, ওরা কানেক্টেড হয়েছে এই গানটার মাধ্যমে। খুব স্বাভাবিক, যারা তো এইভাবে ব্রাজিলের আসলে সাপোর্টার। আমার ক্যারিয়ারের জার্নিটা মানে খুব তাড়াতাড়ি কিছু হয়নি কখনো, মানে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আস্তে। ধীরে তারপরে response এন্ড আই এম এনজয়িং মাই জার্নি। হ্যাঁ, ডেফিনেটলি, সেটা তোমাকে দেখলেই আমার বোঝা যায়। তুমি you. খেতে ভীষণ পছন্দ করো, কিন্তু মধ্যেখানে ডায়েট করবার প্ল্যান করছিলে, সেটা এখন হ্যাঁ। কি অবস্থায় আছে? এই প্ল্যান তো বছরে কয়েকবার করি, কিন্তু শেষ আর করা হয় না। লাস্ট টাইম আমি করলাম 75 ডেজের একটা চ্যালেঞ্জ নিলাম, মানে যা তা 9 দিন করলাম কোন রকম, বুঝলা, তারপর আর হলো না। কেন যে এমন হয়। এবার আমি ভাবছি যে আমি 21 ডেজের একটা চ্যালেঞ্জ নিব, ছোট অল্প সময়। অল্প সময়, কারণ 21 দিনে হ্যাবিট বিল্ড আপ হয়, বুঝছো তো 21 দিন যদি করতে পারি তাহলে হ্যাবিটটা বিল্ড আপ হয়ে যাবে। হ্যাঁ। আমি এমনিতে বাইরের খাবার খাই না, আমি ঘরের খাবারই খাই, বাট আমি প্রচন্ড ফুডি। আমার মন খারাপ থাকলে আমি খাই, মন ভালো থাকলে আমি খাই, মানে খাওয়া হচ্ছে আমার লাইফের একটা এন্টারটেনমেন্ট। তুমি একজন দারুণ পারফর্মার, মানে স্টেজে যখন থাকো তখন ওটা আসলে একটা ফায়ারের মতন। এই যে পারফর্মিং ব্যাপারটা, এটা কিন্তু আর্ট। গান শেখা একটা, আর পারফর্ম করা আর এক ধরনের আর্ট। তোমার ক্ষেত্রে স্টেজ পারফরমেন্সে কারা আইডল বা কারা ইন্সপিরেশন তোমার? অনেকেই আছে, যেমন শাকিরা ছিল একেবারে প্রথম থেকে, ছোট থেকে। আচ্ছা। মাঝখানে কয়েক বছর এছাড়া শাকিরা ছাড়াও সুনিধি চৌহান আছে, আমাদের রুনা লায়লা ম্যাডাম আছে। তো উনাদেরকে দেখে দেখে শিখি। আর ইন্সপায়ারেশন আরো, মানে এবার শাকিরা 49 ইয়ার্স ওল্ডে যা দেখালো, হ্যাঁ, হয় না আমাদের কিন্তু সবারই মনে হয় মানে আমাদের বয়স বেড়ে যাচ্ছে কিন্তু শাকিরার বয়স হ্যাঁ, বাড়ছে না। বয়স আবার কি জিনিস। শাকিরাকে দেখে এখন মনে হচ্ছে বয়স কোনো ব্যাপারই না, ইটস জাস্ট এ নাম্বার। মানে যদি আমি আমার ক্রাফটে ভালো হই আর আমি আমার ক্রাফটটাকে ভালোবাসি, তাহলে মনে হয় না কোনো সময় বয়স হবে। শাকিরার হচ্ছে না, জেনিফার লোপেজের হচ্ছে না, আমার কেন হতে যাবে? আচ্ছা, না গানের মানুষ পেলে গান শুনবার একটা লোভ থাকে। আমার কাছে মনে হয় তুমি এটা ফেস করো, যে কোথাও একটা গ্যাদারিং এ গেলে তোমাকে গান গাইতে বলা হলো, বা তুমি হয়তো ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউটে গেলে দুটো লাইন গান শোনাতে বলা হলো, সেটাতে কি তুমি বিরক্ত হও না ভালো লাগে? এটা মুডের উপরে ডিপেন্ড করে। মানে সবসময় তো লাইক আমি হ্যাং আউট করতেই গেছি, আজকে গানের কোনো মুড নেই। আবার এমনও সময় হয় যে ওদের হয়তো গান শোনার মুড নেই, আমার গান গাওয়ার মুড আছে। তখন আমি একটা ওয়ে বের করি, আচ্ছা অনেক কাজ হয়েছে, এখন আর কাজ করব না, চলো একটু গান শুনি, স্যার একটা গান শুনি, দোস্ত একটা গান গা, মানে এই টাইপের একটা, মানে আমাদের ফ্রেন্ড সার্কেলে এইরকম হয় যে আমার মুড আছে, তখন কিভাবে গানের পরিবেশটা বানাবো, তখন আমি নিজেই বানাই। আচ্ছা, এই যে একটা টিম নিয়ে বিভিন্ন জায়গায় পারফর্ম করতে যাওয়া, আচ্ছা তো তুমি মিউজিশিয়ানস একটা টিম মেনটেন করছো, এটা আসলে কি চ্যালেঞ্জিং বলে মনে হয়? এটা চ্যালেঞ্জিং। বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট, এখানে প্রফেশনালিজমের অনেক অভাব। এখানে মানুষ চাই একটু পার্সোনাল
স্মুথলি একটু সবকিছু হ্যান্ডেল করতে, একটু রিলেশন বিল্ড আপ করতে, সেটা আর্টিস্ট হোক, সেটা অন্য কাজ হোক, যে কোনো কাজই হোক। তো হয় কি আর্টিস্টদের ক্ষেত্রে যখন এরকম হয়, মানে আমি একটা লাইন আপ নিয়ে প্র্যাকটিস করছি, আমি তাদের সাথে একটা গান কম্পোজ করছি আমাদের মতো, একটা আমাদের যা শিক্ষা তা থেকে, তা আমরা চাই এই পারফরমেন্সটাই আমরা প্রেজেন্ট করতে। আচ্ছা। কিন্তু ক্লায়েন্ট অনেক সময় চায় যে না, একটা কমন লাইন আপ থাকুক, আরো 5 জন সিঙ্গার থাকুক বা 2 জন সিঙ্গার থাকুক, আপনারা একটু ম্যানেজ করেন। ম্যানেজ করা মানে গানটা তো এমন না যে ডাল ভাতের মতো খেয়ে ফেলা, এটা তো একটা মনের খোরাক। তো আমি যা প্রিপেয়ার করলাম সেটা প্রেজেন্ট না করতে পারি, তখন খুব খারাপ লাগে। তবে এটা অনেক টাফ হচ্ছে, লাইক মানে এটা আমি বলবো প্রফেশনালিজমেরই অভাব, মানে ক্লায়েন্টদের বোঝা উচিত, একটু যদি বুঝতো, মিউজিক্যাল হতো তাহলে আর একটু ভালো হতো, মিউজিক্যাল সেন্সটা। বাট আল্লাহর রহমতে আমি এখন হ্যাপি। আমি আমার গ্রুপ যেটা মৌসুমী স্কোয়াড, তো এটা নিয়ে আমি মুভ করছি এখন। আমরা বেশ কিছু গান নিজেদের মতো কম্পোজ করেছি, অডিয়েন্স এনজয় করছে। আচ্ছা, কি কি কাজ করলে এর মধ্যে? আমার টিমকে নিয়ে আমি মোস্টলি এখন লাইভ শোজই করছি। তো আমাদের প্ল্যান আছে যে আমরা একটা অ্যালবাম করে ফেলবো, যে লাইক আমরা যে গানগুলো চাই তোমাদের নিজেদের যে গানগুলো সেগুলো নিয়ে একটা অ্যালবাম করে ফেলবো, যেন অ্যাটলিস্ট অডিয়েন্স সবসময় যদি সুযোগ নাও হয়, অ্যাটলিস্ট এই রেকর্ডটা থাকলো, মানে আর্কাইভ হিসেবে থেকে গেল, আর্কাইভ হিসেবে থাকবে। হ্যাঁ। আচ্ছা, তোমার সাধারণত কি ধরনের গান গাইতে ভালো লাগে? কারণ আমি তো তোমাকে দেখি তুমি খুব সাবলীল, যে কোনো ধরনের গান রিকোয়েস্ট আসলে তুমি হয়তো গেয়ে দিচ্ছ, বিশেষ করে আমি লাইভে তোমাকে দেখেছি। কিন্তু তোমার নিজের একটা স্বাচ্ছন্দ্যের জায়গা আছে না, পছন্দের জায়গা আছে না, যে এই ধরনের গানগুলো গাইতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেগুলো কি ধরনের গান? এটা কোনো টাইপ আমি বলতে পারবো না, এই কারণ আমি সব ধরনের গানই করে অভ্যস্ত ছোট থেকে, যেহেতু স্টেজ শো করি খুব ছোট থেকে। তো আমার কাছে ভালো লাগে অডিয়েন্স যে গানটা কানেক্ট করতে পারে। আচ্ছা, মানে আমি এমন একটা গান গাইলাম, রেসপন্স ভালো না, মানে ওই মুডের সাথে যাচ্ছে না, তো এটা একটা ব্যাপার। আর যেহেতু মোস্টলি আমাকে স্টেজ শো নিয়ে ভাবতে হয়, তো আমি চাই যে অডিয়েন্স যে গানগুলা কানেক্ট করতে পারে, ওইটা কিভাবে যেন আমারও মনের মধ্যে ওই কানেকশনটা তৈরি হয়ে যায়। আচ্ছা, এখন ইন্ডাস্ট্রিতে যারা মিউজিক করছে তাদের অনেক রকম চ্যালেঞ্জেস আছে, তোমার কাছে কি মনে হয় সব থেকে মোটা দাগের চ্যালেঞ্জ কোনগুলো? সবচেয়ে মোটা দাগের চ্যালেঞ্জ হচ্ছে স্পন্সর পাওয়া। আচ্ছা, মানে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট, হয় কি মানে একটা প্রজেক্ট নামাতে বেশ ভালো কিছুর অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে, একটা বাজেট লাগে, বড় বাজেট লাগে। যেমন আমি একজন সিঙ্গার, আমি কি গানটাই রেয়াজ করব, প্র্যাকটিস করব? মানে যদি বাপের খুব টাকা না থাকে বা নিজের খুব টাকা না থাকে, তাহলে যে কোনো একটা অ্যালবাম বা প্রজেক্ট বের করে, এটা আগেও ছিল, এটা নতুন কিছু না। মানে এটা আমরা চ্যালেঞ্জটা ফেস করছি। ধরেন অনেক কিছুই ভাবছি, কিন্তু আমাদের ক্রিয়েটিভিটির প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না, পৃষ্ঠপোষকতার অভাবে। আরেকটা বড় প্রবলেম হচ্ছে ভাইরাল ইস্যুটা খুব বিশ্রী ব্যাপার হয়ে দাঁড়াইছে। মানে এখন আমরা তো আর গান মানুষকে সুশুরি দেওয়ার জন্য বানাই না সব গান, তো আমরা তো আমাদের ভাবনা থেকে মানুষের চিন্তা ভাবনাটা একটা মোটা দাগে এন্টারটেইনমেন্ট, শুধু ফানি কিছু দেখবে, ঝগড়া দেখবে, হ্যাঁ খুব তাড়াতাড়ি আনন্দ পাবে। তো গান গেয়ে এত তাড়াতাড়ি আনন্দ দেওয়া যায় না, এটা খুবই চ্যালেঞ্জিং। হ্যাঁ, এটা ভেতরে ঢুকানোটাও যাচ্ছে না মানুষকে, কজ এতটাও অ্যাভেলেবেল হতে পারছি না। হ্যাঁ, মানে দেখবা তুমি গানের কন্টেন্ট কয়টা তুমি চোখে পড়ে, অ্যালগোরিদমটা এমন হয়ে গেছে ফেসবুকের, এর ঝগড়া, ওর এটা, ওর মারামারি, এইসবই মানুষ এনজয় করছে। সেখানে হচ্ছে কি মানে ঘরে বসে কন্টেন্ট যেগুলো বানানো হচ্ছে, মানুষ এগুলোতে বেশি কানেক্ট করছে। আমি যে 1 মাস ভেবে আমরা সবাই মিলে একটা কিছু বানালাম, ওকে, মানে এটার ওইরকম কিছু হচ্ছে না। কিন্তু এটা যদি একটা খুব বিশ্রী ব্যাপার হতো, লাইক আমরা প্র্যাকটিস মারামারি করছি, চুল ছিঁড়াছিঁড়ি, দেখবা যে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। তো এখন শিল্পীরা তো জিম্মি ভাইরাল আর্টিস্ট না, মানে ভাইরাল পার্সনদের কাছে, তাদেরকে নিয়ে ফিতা কাটা হচ্ছে। রিলস মেকার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেও যেতে হচ্ছে হয়তো তোমাদের নিজেদের গানগুলো প্রমোশনের জন্য। সেখানে ফ্যান বেসটা মানে স্প্লিট হয়ে যাচ্ছে নানান এই রকমের একটা অস্থিতিশীল পরিবেশের কারণে। এখন কিছু করার নেই, এটাই পুরো পৃথিবীর পরিবেশই এখন, এটা আমাদের কিছু করার নেই। বাট উই আর ট্রাইং। মনে হয় যে ভালো কাজগুলো শেষ পর্যন্ত টিকে থাকবে, এটা সবচেয়ে বড় সত্যি।
দেখো এত টিকে আমি না এখন এত কিছু ভাবি না, মানে এই ছোট্ট একটা জীবন, যে কাজটা আমি করে আনন্দ পাই সেটা করছি, করে আমি আমার জীবিকা নির্বাহ করছি, আমার মনেরও খোরাক হচ্ছে। এরপরে যদি টিকে থাকে গান থাকবে, এটা সবই আল্লাহ জানে, আমরা কিছুই জানি না। সেটাই, ওটা বোনাস যদি টিকে একদম, থাকে। যদি আমি টিকে আমার থাকে এটা আনন্দের জন্য কাজ বোনাস, আমি আমার করছি, আনন্দের জন্য কাজ করে যাই। সেটাই, নিজের আনন্দের জন্য কাজ করে যাওয়াটা অনেক বড় একটা কঠিন কাজ, এবং হ্যাঁ। সেই কঠিন কাজটা তুমি খুব সহজভাবে করে যাচ্ছ। তোমার সাথে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, অনেক আড্ডা দেওয়া যায়, একজন প্রাণবন্ত মানুষ তুমি, এমনটাই থেকো, সেই শুভকামনা করছে। শেষের দিকে চলে এসেছে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। এনটিভিকে থ্যাঙ্কস আমাকে ইনভাইট করবার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntv@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।